ভারতে গ্রেপ্তার হয়েছে শহীদ ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ। বর্তমানে সে মহারাষ্ট্রে পুলিশি হেফাজতে রয়েছে। একে একে সামনে আসছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে এসেছে হাদি হত্যার মাস্টারমাইন্ডও। কিন্তু কে এই মাস্টারমাইন্ড? কার পরিকল্পনায় হত্যা করা হলো ওসমান হাদিকে? শরীফ ওসমান হাদির ঘটনার নেপথ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও বিএনপি দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে ডক্টর ইউনূসকে হটানো যায় কিনা বা ভিন্ন কিছু করা যায় কিনা, আর এগুলোর নেপথ্যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সারা দেশব্যাপী এই ভাঙচুর হয়েছে এবং এই যে স্পেসিফিক ইনস্টিটিউশন ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, এই সব ভাঙচুরের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা। তার এই নির্দেশ বাস্তবায়নের সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারই এক বিশেষ সহকারী, যিনি একটি ভিনদেশী নাগরিক। কারণ বিশ্ব মিডিয়া এগুলো কিন্তু সকল কিছু নজরদারি করছে, ভারত নজরদারি করছে। এগুলো কিন্তু বিশ্ব মিডিয়ার কাছে ভালোভাবে যাচ্ছে না এবং বিশ্বের অন্যান্য যে সকল বড় বড় দেশ আছে তারাও ভালোভাবে এই সকল বিষয় নিচ্ছে না। কিন্তু হাদি জানাজার পরে বাংলাদেশে এই এক সপ্তাহে অনেক খেলা হবে। সেই খেলায় কে জিতবে, কে হারবে, কার লাভ হবে, কার লস হবে। ডক্টর ইউনূস আজকে যে চেয়ারে বসেছে, সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে? দেখেন আমার এটা কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে, মিনিমাম একটাই দেখেন একদম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর, এবার ভারতের নরেন্দ্র মোদী এটা কি খুশির সংবাদ দিল। দর্শক শ্রোতা, ওসমান হাদির খুনিকে নাকি ভারতে গ্রেফতার করা হয়েছে। তাহলে কি সেখান থেকে তাকে আনা হবে বাংলাদেশে? কি হতে যাচ্ছে দর্শক, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কোনো আটেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন। তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলেই কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। মূল ঘটনা হলো, এটা বিশ্বাস করতে আপনাদের অনেকের কষ্ট হবে, কিন্তু আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সারা দেশব্যাপী এই ভাঙচুর হয়েছে এবং এই যে স্পেসিফিক ইনস্টিটিউশন ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, এই সব ভাঙচুরের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা। তার এই নির্দেশ বাস্তবায়নের সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারই এক বিশেষ সহকারী, যিনি একটি ভিনদেশী নাগরিক। এই বিশেষ সহকারী তার খুব ঘনিষ্ঠ একজন প্রবাসী ইউটিউবার, যিনি ফ্রান্সে থাকেন, তার সহায়তা কামনা করেছেন এবং তখন সেই ফ্রান্সের ইউটিউবার তার আরেকজন অনুসারী ইউটিউবার, যিনি মার্কিন মুলুকে থাকেন, তার সাথে কথা বলেছেন। এবং এইবার আপনারা দুয়ে দুয়ে চার মিলান দেখবেন, যখন ভাঙচুর চলছে, প্রথম আলো ভাঙা হয়েছে, এবার আপনারা ডেইলি স্টারে আসেন, কারা কারা এই ইনস্ট্রাকশন গুলো দিয়েছে ফেসবুকের মাধ্যমে। এবং এটার জন্য বৃহস্পতিবার বেছে নেওয়া হয়েছিল, যে বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার দিন ছুটি, সুতরাং এই ঘটনাগুলো ঘটানো খুব ইজি হবে। এবং এই ব্যক্তিগত সহকারীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হয়েছিল যে যেহেতু ওসমান হাদি মারা গেছে, ছাত্র জনতার শোকাহত, তারা স্বতঃস্ফূর্তভাবে শোক জানাতে রাস্তায় নামতে পারে, তাদের যেন কোনোভাবে বাধা না দেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বুঝতে পারেন যে এরকম ভাঙচুর হবে এবং সেই ভাঙচুরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেবে না, তখন তিনি মোবাইলটি অফ করে রাখেন। কারণ তিনি জানেন যে ঢাকা শহরে বা সারা দেশে যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটবে, ভাঙচুর হবে, তখন স্বভাবতই মানুষজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুঁজবে। বৃহস্পতিবার রাতে যারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগের চেষ্টা করেছেন, অনেকেই খেয়াল করেছেন তার মোবাইল বন্ধ ছিল। এবং যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে, তখন পুলিশের আইজিপি ডক্টর বাহার তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পরামর্শ পাওয়ার জন্য তাকে ফোন করে দেখেন তিনি মোবাইল বন্ধ, এবং এক পর্যায়ে আইজিপি নিজেও তার মোবাইলটি বন্ধ করে রাখেন। পরে ঘনিষ্ঠ একজনের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা খুব দুঃখ করে বলেছেন যে ভালা মানুষের ভাত নাই। তো এই যে মানে টেকনিকটা দেখেন, ডক্টর ইউনূস এটা তার সুন্দর মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে এই কাজটা করেছে। এই ঘটনাগুলো ঘটার পরে এই যে এতগুলো কমপক্ষে 10 জন মারা গেছে সারা দেশে, কোনো ঘটনায় কোনো মামলা হয়নি। আন্তর্জাতিক মিডিয়ায় যখন ময়মনসিংহের ভালুকার ঘটনাটি এলো, যেমন এই যে দীপুকে পুলিশ অ্যারেস্ট করেছিল, তাকে থানা থেকে বের করে নিয়ে পিটিয়ে হত্যা করে তারপরে তাকে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মিডিয়া যখন সোচ্চার হয়েছে, তখন 7 জনকে একটা আই ওয়াশের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ডক্টর ইউনূস আবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের খুব উচ্চ পদস্থ কর্মকর্তা, তার ঘনিষ্ঠ বন্ধু, তার সাথে যোগাযোগ করে বলেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, কারণ প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, এইসব ঘটনারও একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট হয়েছে। এই ইম্প্যাক্টের ফলে ডক্টর ইউনূস তখন তার বন্ধুর কাছে, জাতিসংঘের বন্ধুর কাছে সহায়তা কামনা করেন এবং বন্ধু বলছেন যে ঠিক আছে ডক্টর ইউনূস, ইউ লিভ ইট অন মি, তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি এটা ম্যানেজ করবো। এবং তারপরেই দেখেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে বিবৃতি এসেছে, এবং তারা, আমি অবাক হব না যদি দেখি যে তারা একটা ইনভেস্টিগেশন টিম পাঠায় দিয়েছে বাংলাদেশে। জাতিসংঘের মহাসচিবও দেখলাম ওসমান হাদির মৃত্যু নিয়ে কথা বলেছে। সুতরাং এই যে মেটিকুলাসলি ডিজাইন, এই পুরা ডিজাইনটা খুব নিখুঁতভাবে করা হচ্ছে। একটা মাত্র ভুল সেখানে হয়েছে, যে এই উগ্র জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তারা ভারতের চিটাগাং এবং খুলনার স্থানীয় কার্যালয় এবং তাদের যে রাষ্ট্রদূতের পক্ষে যিনি থাকেন, দূতাবাসের পক্ষে, তার বাসভবন আক্রমণ করেছে। দ্যাট ওয়াজ দ্য অনলি মিস্টেক ডক্টর ইউনূস কমিটেড।
এবং এটার জন্য তাকে মাসুল দিতে হবে। আমি জানি আপনারা অনেকেই অবাক হচ্ছেন, কিন্তু ডক্টর ইউনূসকে যারা এখনো চেনেননি তারা একটু মিলিয়ে দেখবেন যে এই মানুষটা এরকমই, এবং খুব নিখুঁতভাবে তিনি এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তিনি আজকে এই যে সংসদ ভবনে লোক আনাটানা, তিনি একটা গত বছরের জুলাই আগস্টের একটা ভাই বানার চেষ্টা করছেন, কারণ তিনি সরকার পরিচালনায় ব্যর্থ, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে, বাংলাদেশের জঙ্গিবাদের সর্বত্র উত্থান ঘটেছে, এবং সারা পৃথিবীতেই বাংলাদেশের এই বাস্তব অবস্থাটা কিন্তু মিডিয়ার কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবং নিজস্ব সূত্রের মাধ্যমে সব দেশের কাছেই পরিচিত। সুতরাং এই জায়গা থেকে ডক্টর ইউনূস, এবং কষ্ট এই জায়গায় লাগে যে এই প্রথম আলো ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে ক্ষমতায় বসানোর জন্য অনেক ভূমিকা রেখেছে, এবং ডেইলি স্টার, সেই প্রথম আলো ডেইলি স্টারের এই বিপদের দিনে ইউনূসের কোনো উপদেষ্টা পাশে গিয়ে দাঁড়ায়নি। এটাই রাজনীতি, এটাই ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান। বাংলাদেশের বর্তমান টক অফ দ্য ইস্যু ওসমান হাদির হত্যা, যা ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের জট। তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। একে একে সামনে আসছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে এসেছে হাদি হত্যার মাস্টার মাইন্ডও। কিন্তু কে এই মাস্টার মাইন্ড? কার পরিকল্পনায় হত্যা করা হলো জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদিকে? জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির সংগঠক ও ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। হাদির জানাজার দিনই তদন্তে উঠে এসেছে হত্যার পরিকল্পনাকারী ও সহযোগীদের নাম। গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রের তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, যিনি শাহিন চেয়ারম্যান নামেই বেশি পরিচিত। তদন্তে জানা গেছে হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনীয় অর্থ ও অস্ত্রের ব্যবস্থাপনায় তার সরাসরি ভূমিকা ছিল। তবে শাহিন চেয়ারম্যান একা ছিলেন না। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে আরো কয়েকজন ব্যক্তি এই পরিকল্পনায় যুক্ত ছিল। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্যও পাওয়া গেছে। গোয়েন্দাদের দাবি, হত্যাকাণ্ডের পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগেও পরে হত্যাকারীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছিল তার। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের 5 আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগের একটি অংশকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই পরিকল্পিতভাবে তাকে হত্যার ছক তৈরি করা হয়। শাহিন আহমেদের রাজনৈতিক ও অপরাধী পরিচিতিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে তিনি দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের সময়কার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল আহমেদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং নানা অভিযোগ থাকা সত্ত্বেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তদন্তে আরও জানা যায়, শাহিন চেয়ারম্যান বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদেবার্তার সূত্র ধরে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা আব্দুল হামিদের সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের তথ্যও মিলেছে। ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল। শরীফ ওসমান হাদির ঘটনার নেপথ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও বিএনপি। দর্শক, এই সন্দেহ সংশয় জোরালোভাবে বিশ্বাসযোগ্যভাবে সামনে আসছে। পিনাকি ভট্টাচার্য সব কিছু ফাঁস করে দিচ্ছেন আমার দেশের মাধ্যমে, আনুষ্ঠানিকভাবে আপনারা সেটা জানবেন কি ঘটছে। দর্শক, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। আমরা খালি চোখে কি দেখেছি, জ্যাক শুটার খুন করেছে, গুলি করেছে শরীফ ওসমান হাদিকে, যার 5 আওয়ামী লীগ, সে পালিয়ে গেছে, এই তো। কিন্তু এখন তো সন্দেহ করার সময় এসেছে যে আসলে কি পালিয়ে গেছে না পালানোর নাটক বাজারে প্রচার করা হচ্ছে, আসলে সেনা হেফাজতে ক্যান্টনমেন্টের মধ্যে আছে, ওই লোক কোনটা, এবং ডিজিএফআই প্রেসক্রিপশনে এটা করেছে কি, এই প্রশ্ন সামনে এসেছে। আমরা মুহূর্তে মুহূর্তে আশ্চর্য হচ্ছি। আপনাদের সতর্ক হওয়া দরকার দর্শক, আমরা ঝুঁকি নিয়ে এই কথাগুলো বলছি। দেখেন মিলান, প্রথম কথা হচ্ছে যে একজন শুট করে সরকারের সর্বোচ্চ সতর্কতার মধ্যে দেশ ছেড়ে যাবে একজন খুনি, ইটস নট সো ইজি। এটা খুব টাফ হওয়ার কথা, কিন্তু বলা হচ্ছে যে গেছে। একবার পুলিশ বলে যে পালিয়ে গেছে, আরেকবার বলে যে না যায় না, দেশে আছে, সন্দেহ সংশয়। তাহলে কি ঘটেছে, কি একটু মিলিয়ে দেখেন দর্শক। জুলকারনাইন সায়ের এখানে সন্দেহের মূল জায়গায়। জুলকারনাইন সায়ের যেভাবে লন্ডনে থেকে সবার আগে সিসিটিভি ফুটেজ পাবলিশ করলেন, হাউ ইজ ইট পসিবল? বাংলাদেশে কোনো গণমাধ্যম পারেনি, কিন্তু জুলকারনাইন সায়ের সেই 1000 কিলোমিটার দূরে থেকে সবার আগে সিসিটিভি ফুটেজ পাবলিশ করেন। আবার কোথায় সবার আগে তিনি বলেছেন যে ভারত থেকে, অমুক সীমান্ত থেকে ভারতে পালিয়েছে। তিনি সবার আগে কিভাবে জানেন? এটা কোনো স্বাভাবিক সাংবাদিকতার মাধ্যমে সম্ভব নয়, যেখানে বাংলাদেশের টোটাল গোয়েন্দা সংস্থা জানে না, পুলিশ জানে না, পুরো বাংলাদেশ, একটা সরকার, একটা রাষ্ট্র জানে না, সেখানে সে 1000 কিলোমিটার দূরে থেকে জুলকারনাইন সায়ের কিভাবে জানবেন? ভেরি সন্দেহজনক। এটা থেকে ধারণা করা যায় আসলে জুলকারনাইন সায়ের কিছু জানেন না, তিনি কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নয়। গোয়েন্দা সংস্থার ডিজিএফআই তাকে যেটা বলে তিনি ওইটা বলে দেন। এখন এই যে ওসমান হাদির খুনি
ভারতে পালিয়েছে, এগুলো সব নাটক, আসলে পালায়নি, সেনা হেফাজতে থেকে থাকতে পারে। আর এই ঘটনা ওয়াকার ঘটিয়ে থাকতে পারেন, সন্দেহ, আমি বলছি না যে করেছে, তবে আমাদেরকে এভাবে অ্যানালাইসিস করতে হবে কেন ওয়াকার ঘটিয়ে থাকতে পারেন, কিভাবে। ওই যে গুম খুনে জড়িত সেনা অফিসারদের বাঁচাতে, এবং সামনে গুম কমিশনের রিপোর্টে আরো অনেক সেনা অফিসার ধরা খাবে, এমনকি জাতিসংঘের রিপোর্টের যে ওয়াকার নিজেও ধরা খান কিনা বলা যায় না। তো এই পরিস্থিতি থেকে এড়াতে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে ডক্টর ইউনূসকে হটানো যায় কিনা বা ভিন্ন কিছু করা যায় কিনা, বিচারকে বাধাগ্রস্ত করা যায় কিনা, চলমান বিচারকে বানচাল করা যায় কিনা, এমনকি ওই যেসব গুম খুনে জড়িত সেনা অফিসারদের যাদের বিচার আদালতে আনা হয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের কথা ছিল, সেদিন গঠন হয় নাই। তো সব মিলিয়ে হাদির ঘটনা ডিজিএফআই বা সেনাবাহিনীর ভারতপন্থীদের পরিকল্পিত কোনো ষড়যন্ত্র কিনা সেই প্রশ্ন এখন সামনে এসেছে। কারণ ঘটনার পর ওই সেনাবাহিনীর ভারতপন্থীদের মুখপাত্র জুলকারনাইন সাহেব যেভাবে সবকিছু বলে দিচ্ছেন এবং চলে গেছে, আর সম্ভব না, এগুলো যেভাবে প্রচার করছেন এটা সন্দেহজনক, এভাবে তার জানার কথা না, বাংলাদেশের কেউ জানেন না, তিনি কিভাবে জানবেন? এটা তার হাতে তো কোনো মিরাক্কেল থাকার কথা না। তিনি তো এলিয়েন না, তিনি তো আমাদের মতো মানুষ, আবার তিনি বাংলাদেশের সাংবাদিকতা করেন না, রাষ্ট্রের চাইতে তিনি বড় না, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তো দর্শক, স্পষ্ট হয়ে গেল যে জুলকারনাইন সাহেবকে ডিজিএফআই যা বলে তিনি সেটা বলেন, তাহলে ডিজিএফআই এটা নিয়ে নাটক করছে। আর ডিজিএফআই কে এখন দিক নির্দেশনা দেন, বা ডিজিএফআই ভারতের কথায় ভারত রয়ের প্রেসক্রিপশনে কিছু নাটক করছে, আর এগুলো নেপথ্যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি থাকতে পারেন, সন্দেহ আছে। তো দর্শক, এখানে জুলকারনাইন সাহেব জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাচ্ছেন এবং শরীফ ওসমান হাদিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এমনকি তার জানা যায় যাতে লোক না হয় সেই ধরনের একটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছে। এই থেকে সন্দেহটা জনপরিসরে জড়ালো হয়েছে। তো পিনাকি ভট্টাচার্য কার্যত সব ফাঁসি করে দিয়েছেন। আমি আসছি সেদিকে। সাইরের পোস্ট, আগামীকাল ওসমান হাদির জানাজা, মানে জানাজার একদিন আগের কথা, কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে। দেখেন, জানাজার নামে লোক সমাগম, মানুষ জানাজায় আসবে আর সেটাকে জানাজার নামে লোক সমাগম বলে কিভাবে ট্রল করছে, সন্দেহজনক। যার অংশ হিসাবে বিদেশি দূতাবাস হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হতে পারে। এটা যে মিথ্যা কথা সেটা জানাজার পরেই আপনারা হয়তো আলোচনা শুনতে শুনতে দেখেছেন। এর ধারাবাহিকতায় 30-31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরো কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তুলতে চেষ্টা করবে চক্র। দেখেন, তাহলে এই সরকার গুম কমিশন গঠন করেছে, তারা যে রিপোর্ট দিবে এতে কোনো আস্থা নাই, ওটাকে ষড়যন্ত্র বলছে, মানে ডক্টর ইউনূস সরকারকেই ষড়যন্ত্র বলছে। বুঝতে পারছেন খেলাটা ডিজিএফআই এই ওয়াকারের প্রতিপালকের মাধ্যমে কিভাবে খেলছে? গুম খুনের মতো নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ বিচারের কোনো বিকল্প নেই, কিন্তু সেটা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়ে করা উচিত। আরে এই পরিস্থিতিতে তাদের বিচার করা যাবে না, অপরাধ করেছে ঠিক আছে, কিন্তু বিচার করা যাবে না, তাদের নামও বলা যাবে না, এটা হচ্ছে সাইরের যুক্তি। তাহলে এই সাইরদের মাধ্যমে ওয়াকার এই গুম খুনে জড়িত অফিসারদের বাঁচাতে শরীফ ওসমান হাদির ঘটনা থেকে শুরু করে শুটার পালিয়ে গেছে, ধরনের নানান নাটকীয়তা সাজাচ্ছে বলে মনে হচ্ছে। এছাড়া গুম কমিশনের বিভিন্ন ইন্টারভিউতে কমিশনের সদস্য এমন ব্যক্তি খন্দকার রাকিব বিভিন্ন ব্যক্তির জেরায় সময় উপস্থিত থেকে ভিডিও করেছেন বলে জানা যায়। তিনি কার অনুমতি ঠিক এই খন্দকার রাকিব সম্পর্কে কিছুই জানেন না। খন্দকার রাকিব গুম নিয়ে কাজ করেন অনেক আগে। জুলকারনাইন সাহেব তো সেদিনকার সেই আল জাজিরার একটা রিপোর্টের মাধ্যমে জনগণের কাছে পরিচিত হয়েছে, তার আগে তাকে চিনত কে? কিন্তু খন্দকার রাকিব নীরবে নিভৃতে কত কাজ করেছেন আমরা জানি। তো দর্শক, একের পর এক বিতর্কিত পোস্ট দিচ্ছেন এবং টার্গেট মাহমুদুর রহমান। সাহেবদের ডিজিএফআই ওয়াকারদের টার্গেট মাহমুদুর রহমান, কারণ শরীফ ওসমান হাদির রিপ্লেসমেন্ট এখন মাহমুদুর রহমান। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।